স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য, থাকছে ড্রোন ও ডগ স্কোয়াড। শাকসু নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ভিসি অবরুদ্ধ। গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ও বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ মামলায় গ্রেফতার 3 সেনা কর্মকর্তাকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে নারায়ণগঞ্জে রিয়া গোপ সহ 10 জনকে হত্যার ঘটনায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সবুজ রঙের বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হয় 3 সেনা কর্মকর্তাকে। জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদের। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 12 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সোমবার সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শুনানির প্রথম দিন সাক্ষ্য দেন জেআইসিতে গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্যে তিনি গুমের সময় চালানো নির্মমতার কথা তুলে ধরে জড়িতদের শাস্তির দাবি জানান। একটা অ্যাবডাকশন থেকে শুরু করে তাকে নিয়ে যাওয়া, টর্চার করা, এক বাহিনী থেকে আরেক বাহিনীতে হস্তান্তর করা, সেই বাহিনীর থেকে আবার গোপন বন্দিশালায় নিয়ে যাওয়া, বন্দিশালার বর্ণনা, চিকিৎসার বর্ণনা, টর্চারের বর্ণনা, সেই ভেতরের পরিবেশের বর্ণনা, অন্যান্য বন্দীদের বর্ণনা, সব কিছু উনি ক্রমান্বয়ে দিচ্ছেন এবং এটার মধ্য দিয়ে অপরাধের সাথে সম্পৃক্ত সকল কিছু উদ্ঘাটিত হবে আমরা বিশ্বাস করি। তিনি জানান, এই বিচার জাতিসত্তা রক্ষার স্বার্থে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশকে বিচারহীনতা থেকে মুক্তি দেওয়ার সুযোগ। এই বিচার আমাদের জাতিসত্তা রক্ষার স্বার্থে অসম্ভব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যদি এই ধরনের ভয়াবহ অপরাধের বিচার করা না যায়, তাহলে গুমের সংস্কৃতি আবার ফিরে আসবে, ভয়ের সংস্কৃতি আবার ফিরে আসবে। বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং এটি প্রতিষ্ঠিত করা হবে। কোনো অপরাধ করে বাংলাদেশে পার পাওয়া যাবে না, তার সুবিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। একই ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানের সময় 10 জনকে হত্যা সহ 3টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। 10 জনকে হত্যা এবং অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগে আমরা ফরমাল চার্জটি দাখিল করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল ফরমাল চার্জটি দেখেছেন, এর সাথে দাখিলকৃত ডকুমেন্টারি এভিডেন্স পর্যালোচনা করে এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন। এই আসামিদের বিরুদ্ধে আমরা যে সকল অভিযোগ এনেছি তার মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত হলো জনাব একেএম শামীম ওসমান। অভিযুক্তদের গ্রেপ্তার করে আগামী 26 জানুয়ারি হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন ধার্য করে। এ মামলার গ্রেফতার 4 আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। 2024 সালের 5 আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জোনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। 2024 সালের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে আলোচিত এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। এর আগে সকালে ওই মামলায় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, আসামিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী নেতাকর্মী। তবে গ্রেফতারের স্বার্থে এখনই সব আসামির নাম প্রকাশ করা হয়নি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে 1 লাখ সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী 428টি ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করবে। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। 16,000 ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করবে বলে জানিয়ে তিনি আরও বলেন, দ্বিতীয় ধাপে 2 থেকে 14 ফেব্রুয়ারি মাঠে নামবে সেনাবাহিনী। নির্বাচন সুষ্ঠু করতে 2 পর্বে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে 346টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র জমা দিতে হবে। 3 দফা দাবিতে সোমবার দ্বিতীয় দিন নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। রাজধানীর আগারগাঁওয়ে বেলা 11টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তারা বলেন, মবের ভয়ে নির্বাচন কমিশন নিজের সিদ্ধান্ত থেকে সরে আসছে। ইসিকে সাংবিধানিক ক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে কাজ করার আহ্বান জানান তারা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। শাকসু স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভর দায়ের করা রিটের রায়ের পরপরই শাকসু নির্বাচনের দাবিতে শাবি প্রবীর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন এবং সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে প্রার্থীরা অভিযোগ করেন, ছাত্রদল মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করছে এবং নির্বাচন স্থগিতের ঘটনায় সরকারকে ব্যর্থ বলে আখ্যা দেন। দীর্ঘ 28 বছর পর মঙ্গলবার শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। শাকসু নির্বাচনের ভোট গ্রহণ নির্ধারিত মঙ্গলবার করার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বিক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরা। এতে সেখানে বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার সহ অন্যান্য কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। সেখানে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জয়ন্ত, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। আন্দোলন থেকে এই মুহূর্তে আমি আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব যে প্রশাসন ভবন তার ঠিক সামনেই আছে। এখন পর্যন্ত শাকসু নির্বাচন নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। শিক্ষার্থীরা এখনো কিন্তু প্রশাসনিক ভবনের সামনে বাইরে কিন্তু অবস্থান করছেন এবং প্রশাসনিক ভবনে কিন্তু তালাবদ্ধ অবস্থায় কিন্তু রয়েছেন ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার সহ অনেক কর্মকর্তারা সেখানে অবরুদ্ধ রয়েছেন। কিছুক্ষণ আগে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে 20 থেকে 25 জনের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন শিক্ষকদের সাথে কথা বলতে, একটু সুষ্ঠু সমাধানের জন্য এবং আগামীকাল যাতে সুষ্ঠুভাবে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এটির জন্য কিন্তু তারা কথা বলার জন্য সেখানে গিয়েছেন। জানিয়ে রাখতে চাই, বেলা 1:30টার দিকেই কিন্তু এই প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা, যেখানে অনেক প্রার্থীরাও ছিলেন, বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ছিলেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন পর্যন্ত তারা দাবি আদায় অনড় রয়েছেন এবং আগামীকাল তারা সাক্ষ্য চান। এখানে আমরা দেখেছি তারা এই দাবি নিচ্ছেন। এবং এর আগে জানিয়ে রাখতে চাই, দুপুরে কিন্তু যে বিএনপি পন্থী 8 জন শিক্ষক কিন্তু নির্বাচন কমিশন থেকে তারা পদত্যাগ করেছেন। এছাড়া এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে ভিপি প্রার্থী, যে স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ, তাকে কিন্তু ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে আসলে যে হাইকোর্টের যে স্থগিতাদেশ সেটি কিন্তু চেম্বার আদালত এটিকেও যাতে স্থগিত করে আগামীকাল যাতে সুষ্ঠু সুন্দরভাবে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, এটির জন্য তারা কিন্তু বারবার দাবি জানাচ্ছেন এবং প্রশাসনের সাথে তারা কথা বলছেন যে সব ধরনের সমস্যা সমাধান করে আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং 6,000 শিক্ষার্থী যারা ভোট দিবে, তারা ভোট দিয়ে প্রত্যক্ষ ভোট দিয়ে যারা ছাত্র প্রতিনিধি নির্বাচিত করতে চান তারা কিন্তু অপেক্ষা করছে, সময় গুনছে কখন তারা সকালে ভোট দিবেন। তবে এই যে আন্দোলন চলছে, সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তে শাবিপ্রবির 332 একর কিন্তু জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন আগামীকাল শাকসুতে ভোট দিবেন এবং ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবেন। তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় আছেন। এখনো বোঝা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে সেই আন্দোলন। তবে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং তাদের সবশেষ অবস্থান জানাবেন। এই ছিল আমার কাছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শাকসু নির্বাচন নিয়ে যে আন্দোলন চলছে এটির সবশেষ। জি জয়ন্ত, আপনাকে ধন্যবাদ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। নির্বাচন কমিশনের উপর বিএনপির আস্থা আছে এবং তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে, এমনটাই বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি আরও বলেন, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে এগিয়ে যাবে বিএনপি।
জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। রণাঙ্গনের এই সাহসী যোদ্ধা পরবর্তীতে হন রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আজ তার ৯০তম জন্মবার্ষিকী। বেলা ১১টার পর স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব, জানান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। বর্তমান নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে করতে পারবে এমন প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার পর দলটির সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে জড়ো হন। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্লোগান, মিছিল, মিটিং আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানব কল্যাণে। যশোরে অ্যালবিনিজম রোগে আক্রান্ত শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে দেশকে এগিয়ে নিতে, শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করবে। এদিকে নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। রাজনীতিটাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি মানুষের উপকারের জন্য। শুধুমাত্র যে আমরা মিটিং মিছিলের মধ্যে রাজনীতি রাখতে চাইছি না। শুধুমাত্র এক দল আরেক দলকে শুধু দোষারোপ করবে, এই দোষারোপের রাজনীতি করলে তো মানুষের পেট ভরে না। কি করলে মানুষের পেট ভরবে, কি করলে মানুষ ভালো থাকবে, সেই কাজগুলো আমরা শুরু করতে চাই, সেই কাজগুলো আমরা করতে চাই। নিখোঁজের 2 মাস পর মিলন নামের এক কিশোরের 38 টুকরা কঙ্কাল উদ্ধারের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের লোমহর্ষক এই তথ্য পেয়েছে তারা। রাজধানীর উত্তরা ঢাকা জেলা পিবিআই অফিসে সংবাদ সম্মেলনে পিবিআই এর পুলিশ সুপার জানান, হত্যাকারীরা ছিলেন মিলনের পূর্ব পরিচিত। গত 29 সেপ্টেম্বর গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় 15 বছর বয়সী মিলন। এরপর থেকেই নিখোঁজ সে। নিখোঁজের 2 মাস পর 1 ডিসেম্বর আশুলিয়া মডেল টাউনের কাশবন থেকে মেলে তার 38 টুকরা করা কঙ্কাল। এই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় রনি মিয়া ও সুমন নামে 2 জনকে। আদালতে ঘটনার সত্যতা স্বীকার করেছে আসামিরা। ঢাকা মহানগর ও শহরতলির গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও আধুনিক করতে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে কাউন্টার ভিত্তিক ও টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান ডিএমপির প্রশাসন বিভাগের অতিরিক্ত কমিশনার। বলেন, টিকেটিং পদ্ধতিতে পরিবহন ব্যবস্থাপনার আধুনিকায়ন হবে, যা সবার জন্যই কল্যাণকর। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সড়ক পরিবহন মালিক সমিতির নেতারাও। জানানো হয়, জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক এবং যাত্রী সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। উপস্থিত আছেন আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজার বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ভারত ও পাকিস্তান, তবে এখনও সিদ্ধান্ত জানায়নি দিল্লি। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমন্ত্রণের তথ্য জানিয়ে এতে যুক্ত থাকার কথা নিশ্চিত করেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করে বোর্ড অব পিসে যোগ দিলে প্রাথমিকভাবে 3 বছরের জন্য এই গোষ্ঠীর সদস্যপদ পাওয়া যাবে।
চিলিতে ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছে অন্তত 18 জন। আগুনের বিস্তার ঠেকাতে 2 অঞ্চলে জরুরি অবস্থা ও বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে দেশটির সরকার। বিবিসি জানিয়েছে, দাবানলের তাণ্ডবে এরই মধ্যে 50,000-এরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং শত শত বাড়িঘর পুড়ে গেছে। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়োবিও ও নুবলে অঞ্চলে দাবানলের প্রভাব সবচেয়ে ভয়াবহ। রোববার এই 2 অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়াল বোরিক। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা আগুন নেভানোর কাজ আরও কঠিন করে তুলেছে। বাংলাদেশ আসন্ন টি-20 বিশ্বকাপ না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে বলে জানিয়েছে এএফপি। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলবে না জানিয়ে ম্যাচগুলো টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। এই অচলাবস্থা নিয়ে এই সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি। বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। নতুন বছরে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে উদযাপিত হয়েছে স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার রাতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল। এ সময় অন্যান্যের মধ্যে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খান রাতুল এবং এশিয়ান টিভির সিইও জাহিদ ইবনে রশিদ উপস্থিত ছিলেন। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য, থাকছে ড্রোন ও ডগ স্কোয়াড। সাকসু নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ভিসি অবরুদ্ধ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।